আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ দুপুর। তোমরা সকলে কেমন আছো? আমাকে শুনতে পাচ্ছ? তোমরা সকলে কেমন আছো? আনাস, আমাকে কি শোনা যাচ্ছে? সকলে ভালো আছো আশা করি। অনেকদিন পর তোমাদের সাথে হলো। হ্যাঁ, আজকে আমরা নতুন একটা শিডিউল অনুযায়ী আমাদের আবার প্রথম থেকে অধ্যায় 3 থেকে আমরা শুরু করব। সংশোধিত সিলেবাসে আমাদের এবারে কেমিস্ট্রিতে কয়টা অধ্যায় আছে সবার জানা আছে? এবারে আমাদের 4টা অধ্যায় থাকবে। কেমিস্ট্রিতে কয়টা অধ্যায় আছে? এবার রসায়নে এসএসসি পরীক্ষা 2021 হবে 4টা অধ্যায়ের উপর। সেখান থেকে প্রথম অধ্যায়টা হলো তৃতীয় অধ্যায়, ঠিক আছে? আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আগেও আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে কোন সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? মিস আসসালামু ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আশা করি সকলে জয়েন করেছো। এখন আমরা ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আশা করি সকলে জয়েন করেছো। তাহলে আজকে আমরা যে অধ্যায় নিয়ে তোমাদের লেকচারটা হবে সেটা হলো অধ্যায় 3 এর উপর, ঠিক আছে? অধ্যায় 3 এর সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে? তোমাদের বইয়ের সৃজনশীলগুলো পড়া হয়েছিল? বইয়ে যে অধ্যায় 3 অধ্যায়ের সৃজনশীলগুলো আমি তাহলে তোমাদের কাছে প্রশ্ন করব, ঠিক আছে? আনসার দিতে পারবে? দেখি ফার্স্ট যে প্রশ্নটা আছে সৃজনশীল বইয়ের মধ্যে সেটা হলো পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমি বলবো। হ্যাঁ বলো। কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। সংখ্যা বলে আমরা জানি কোন একটা বলে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যাটা থাকবে তাকে বলা হবে তার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এরপরে বলো, আমি যে কোয়েশ্চেনটা করছি শোনো, প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে? আমি বলবো। বলো। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। প্রতীক বলা হয়। এরপরে আমরা জিনিস সম্পর্কে জানবো যে পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়। আমরা এই কথাটা সবাই জানি। পরমাণুতে কি হয়, যখন প্রিজমের মধ্যে দিয়ে কোনো একটা পরমাণুকে পাস করানো হবে তখন তার মধ্যে বিভিন্ন ধরনের বর্ণালীর সৃষ্টি হয়। এখন কোন সময় সেটা সৃষ্টি হয় এটার ব্যাখ্যা দিতে পারবে? পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয়? আমি তোমাদেরকে প্রশ্নের আনসারটা দিচ্ছি। সেটা হবে কি, শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর একই ইলেকট্রন, মানে ইলেকট্রনটা একটা থাকবে তবে বিভিন্ন পরিমাণে এরা শক্তি শোষণ করে থাকে, শোষণ করে তারা উদ্দীপিত হয়। যখন কোন একটা পরমাণুর ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে তখন সেটা কি হয়ে যায়, উদ্দীপিত হয়। উদ্দীপিত হওয়ার নির্দিষ্ট শক্তি স্তরে তারা লাফিয়ে যায়। তারা কি করবে, যখন উদ্দীপিত এক্সাইটেড অবস্থায় বা উদ্দীপিত অবস্থায় থাকবে তখন তারা বিভিন্ন শক্তি স্তরে বা একটা নির্দিষ্ট শক্তি স্তরে লাফিয়ে চলে। ফলে আবার যখন সেটা শক্তির উৎসটা তাদের থেকে সরিয়ে নেওয়া হয়, ওই অসংখ্য যে পরমাণুগুলো রয়েছে তারা শক্তি বিকিরণ করতে থাকে। অসংখ্য যে পরমাণুগুলো থাকে ওদের ইলেকট্রন শক্তি বিকিরণ করে এবং একই নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। তারা যখন এক্সাইটেড হয় তারা উদ্দীপিত হয়ে উপরের স্তরে চলে যায়। যখন সেখান থেকে উৎসটা সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে তারা আবার আগের অবস্থায় ফিরে যায় এবং নিম্ন শক্তি স্তরে চলে আসে। তখনই বর্ণালীর সৃষ্টি হয়। তখনই কি হয়, বর্ণালীর সৃষ্টি হয়। মিরাজ, আমাকে শুনতে পাচ্ছ? তাহলে কি আমরা বুঝতে পারলাম হ্যাঁ কখন পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয়? এটার আনসার কি দেওয়া যাবে?
বলো। Yes, হ্যাঁ দেখি miss. কেউ একজন আমাকে আনসারটা দাও। Yes. মিস আমি বলবো, বলো। ম্যাডাম আমি বলবো আচ্ছা একজন একজন করে কোন বলো। পরমাণুর উপর অতিবেগুনি দৃশ্যমান এবং অবলিহিত অঞ্চলের অবলোহিত অঞ্চলে দেখা যাবে, ঠিক আছে, কোন সময় সেটা বর্ণালীটার সৃষ্টি হয়? দেখি আরেকজন বলো তো, কে বলতে চেয়েছো? কখন আমরা পরমাণুতে বর্ণালী দেখতে পাবো? আমি বলি, হ্যাঁ বলো। মিস যখন মিস ইলেকট্রন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে যাবে, তখন মিস সেটি আলো বিকিরণ করবে এবং সেটিকে আমরা ম্যাম পারমাণবিক বর্ণালী বলে হ্যাঁ থাকি। পারমাণবিক বর্ণালী বলে, তবে এইটা প্রথমে বলতে হবে সেটা আগে উদ্দীপিত হবে, ঠিক আছে? এটা কি হবে? শক্তি শোষণ করে। আমরা জানি মৌলের মধ্যে অসংখ্য পরমাণু রয়েছে এবং এদের ইলেকট্রনটা একই বিভিন্ন পরিমাণ, মানে একই ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে তারা কি হয়? উদ্দীপিত হয়। উদ্দীপিত হওয়ার পর তারা বিভিন্ন শক্তি স্তরে লাফিয়ে চলে, আবার যখন সেটা থেকে শক্তি অপসারণ করা হয় এরা নিচের শক্তি স্তরে চলে আসে। ওই সময় তাদের কি দেখা যায়? বর্ণালীর সৃষ্টি হয়। প্রথমে উদ্দীপিত কথাটা বলবা, এরপরে যখন উচ্চ শক্তি স্তরে চলে যাওয়ার পর আবার তারা শক্তি হারাতে থাকবে, এক সময় শক্তি হারানোর পরে তারা নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে এবং তখনই পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে। ঠিক আছে? কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কোয়েশ্চেনটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? মিস, জি মিস। ওকে, Yes, miss. এরপরে হ্যাঁ আমরা আজকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রশ্ন নিয়ে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবা। পর্যায় সারণী কাকে বলে? পর্যায় সারণী কাকে বলে? তাই একই ধর্ম বিশিষ্ট সমস্ত মৌলকে একটি নির্দিষ্ট শ্রেণীতে শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে পর্যায়ক্রমে স্থান দেওয়ার মাধ্যমে মৌলসমূহে যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণী বলে, অর্থাৎ একই ধরনের মৌলগুলো একই শ্রেণীভুক্ত করা হয়েছে এমন সব যে আবিষ্কৃত আমরা মৌল, অনেকগুলো মৌল দেখেছি, 118টি মৌল, ঠিক আছে, তার মধ্যে 98টি পাওয়া গিয়েছে। ওই মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে যে সারণীতে, এটাকে বলা হবে পর্যায় সারণী। দেখে আরেকটা কোয়েশ্চেন বলো, যে 2020 রাজশাহী বোর্ডে এসেছিল, সকল খনিজ আকরিক নয় কেন? সকল খনিজ আকরিক নয় কেন? যদি কোনো খনিজকে আকরিক হতে হয় তবে ওই খনিজকে অবশ্যই খনি হতে লাভজনকভাবে নিষ্কাশন করতে হবে, কিন্তু সকল খনিজ পদার্থ লাভজনকভাবে খনি হতে নিষ্কাশন করা হয়, সকল খনিজ আকরিক নয়। আমরা জানি কি খনিজটা হলো কি, যেটা মাটি থেকে উত্তোলন করা হয়, যেসব খনিজ পদার্থ সেগুলোকে খনিজ বলা হবে, কিন্তু আমরা যেটা লাভজনকভাবে মাটি থেকে উত্তোলন করব সেটা হবে আকরিক। তাহলে সকল খনিজ আকরিক, কিন্তু সকল আকরিক কিন্তু কি হবে? খনিজ হবে, কিন্তু সকল খনিজ আকরিক নয়। ঠিক আছে? প্রশ্নটা দুই ভাবেও আসতে পারে, শুধু নরমালি বলতে পারে যে সকল খনিজ আকরিক নয় কেন, বা এভাবেও আসতে পারে যে সকল আকরিক খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়। ঠিক আছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, miss. Yes, ma'am. তারপর আরেকটা প্রশ্ন, Yes. অরবিট কাকে বলে? অরবিট কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ কিছু নির্দিষ্ট ব্যাসার্ধে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ক্রমাগতভাবে ঘুরতে থাকে বা ঘূর্ণায়মান, আর এই বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলে। অরবিট বলা হয়। স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এদের আবর্তনটা হবে কি কেন্দ্রিক? নিউক্লিয়াস কেন্দ্রিক, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে, তাদেরকে বলা হবে অরবিট। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, কেন? ব্যাখ্যা করো। এটা কি আমরা জানি কেউ? তেজস্ক্রিয়তা সম্পর্কে, এটা একটা নিউক্লিয় ঘটনা, কেন? ব্যাখ্যা করো, যদি এই প্রশ্নটা দেওয়া হয় তোমাদেরকে। হ্যাঁ বলো, পারবে নাকি আমি বলবো এটা?
না আপনার কথা বলতে একটু বেশি বেশি আসছে। বেঁচে আসতেছে যে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এখন শুনতে পাচ্ছো? Yes, ma'am, আমাকে এখন এখন ক্লিয়ার আছে কথা। শোনা যাচ্ছে? হ্যাঁ, একটা কোয়েশ্চেন করেছি তোমাকে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, কেন ব্যাখ্যা করো। এর ব্যাখ্যাটা কি দেওয়া যাবে? আগে তেজস্ক্রিয়তা কি সেটা বলো। কোন অস্থিতিশীল মৌলের নিউক্লিয়াস সমূহ স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করার মাধ্যমে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে তাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা বলে, হ্যাঁ। তেজস্ক্রিয়তা সংগঠিত হওয়ার সময় আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি নির্গত হয়। আবার কোনো পরমাণু নিউক্লিয়াসকে উচ্চ শক্তি ইলেকট্রন নিউট্রন দ্বারা আঘাত করলে সেক্ষেত্রেও আলফা, বিটা ও গামা কণা ইত্যাদি নির্গত হয়। আর এই কারণেই তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয় ঘটনা। ঘটনা। তাহলে এই যে এখানে কি বলা হয়েছে যে উচ্চতর যে নিউক্লিয়াস গুলো রয়েছে ওটাকে যখন নিউট্রন কণা দ্বারা আঘাত করা হবে সেখানে ক্ষুদ্র কিছু নিউক্লিয়াসে পরিণত হবে। আমরা জানি বড় কোনো কিছুকে যদি কিছু দ্বারা আঘাত করা হয় সেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। সেম ভাবে উচ্চতর নিউক্লিয়াসকে যখন নিউট্রন দ্বারা আঘাত করা হবে সেটা অপেক্ষাকৃত ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হবে। পরিণত হয়ে এটা তিন ধরনের রশ্মি কি করবে, নির্গত করবে। একটা হলো আলফা, বিটা ও গামা। এই রশ্মি নির্গমন ঘটাবে। এই যে ঘটনাটা সেই ঘটনাটাকে বলা হয় কি ঘটনা, নিউক্লিয় ঘটনা। আলফা, বিটা, গামা রশ্মির যে নির্গমন প্রক্রিয়া, এই প্রক্রিয়া বা ঘটনাকে বলা হয় নিউক্লিয় ঘটনা। তাহলে আমরা বলতে পারবো যে তেজস্ক্রিয়তাতে যেহেতু আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার কথা রয়েছে তাহলে আমরা বলতে পারবো তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা। ঠিক আছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ, ওকে। এরপরে দেখি একটা কোয়েশ্চেন করছি যে এ ও বি দুটি মৌল, ঠিক আছে? তোমরা একটু প্রশ্নটা লিখে রাখো। এ ও বি দুটি মৌল যাদের প্রোটন সংখ্যা 20 ও 9। এ বি দুটো মৌল যাদের প্রোটন সংখ্যা 20 ও 9। তাহলে এই যে মৌলের কথা বললাম এই মৌলের ইলেকট্রন বিন্যাস কেন 2n² সূত্র অনুসরণ করে না? 20 প্রোটন সংখ্যা বিশিষ্ট এ মৌলটি কেন 2n² সূত্র অনুসরণ করে না? এ মৌলটি হলো ক্যালসিয়াম, বি মৌলটি হলো ক্লোরিন। হ্যাঁ, এখন এর বর্ণনাটা দিতে বলেছি, মানে এ কেন 2n² কে অনুসরণ করে না বলা যাবে? হ্যাঁ, আমরা জানি 20 যে মৌল, প্রোটন সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা হলো ক্যালসিয়াম, ঠিক আছে? এটার ইলেকট্রন বিন্যাস কিন্তু 2n² কে কি করে না, ওই যে একটা সূত্র রয়েছে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে 2n², এই সূত্রটাকে অনুসরণ করে না। কারণ আমরা যখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাব সেক্ষেত্রে কি দেখবো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2s2 2b6 3s2 3b6 3d0 4s2। হ্যাঁ, 4p6 4s2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে টোটাল? 4টি। কয়টা ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তরে? 8টি। 2 6 কত হবে? 8টি ইলেকট্রন বিদ্যমান, কিন্তু 2n² যে সূত্রটা রয়েছে সেখানে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকার কথা? তৃতীয় শক্তি স্তরে আমরা জানি যদি তৃতীয় শক্তি স্তর যেহেতু বলছি 18টা থাকার কথা, কিন্তু এখানে আমরা কয়টা পাচ্ছি ক্যালসিয়ামের তৃতীয় স্তরে? 8টি। তাহলে এটা পূরণ করেনি। তাহলে যেখানে 18টি থাকার কথা ছিল সেখানে মাত্র আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে 8টি ইলেকট্রন পাচ্ছি। সেক্ষেত্রে এই শর্তটা পূরণ না করায় চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে ফিল আপ না হয়ে 8টা ফিল আপ না হয়ে এরপরে চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন প্রবেশ করেছে? 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। অর্থাৎ ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রটাকে কি করে না, অনুসরণ করে না। এটার যে ব্যাখ্যা, মানে এটা কেন হলো, এই ধরনের ব্যাখ্যাটা আমরা নীতি থেকে করতে পারবো। আফবাউ নীতি, আফবাউ নীতি কি মনে আছে তোমাদের কারো? আফবাউ নীতি কারো মনে আছে? ইয়েস ম্যাম, মনে আছে। হ্যাঁ, বলো।
যে অরবিটালে n প্লাস l এর মান বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর যে অরবিটালে n প্লাস l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে n ক্ষেত্রে হলো বলো বলে যাও। এখানে n হলো প্রধান শক্তি স্তর সংখ্যা, আর এলটা হলো কি? উপশক্তি স্তর। ঠিক আছে, এনটা হলো প্রধান শক্তি স্তর আর এলটা হলো উপশক্তি স্তর। আমরা জানি আফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। দুইটা অরবিটালের মধ্যে কার শক্তি কম এবং কার শক্তি বেশি সেটা যে সূত্র দিয়ে আমরা বের করব সেটা হলো কি n প্লাস l। এখানে এলটা হলো প্রধান শক্তি স্তর আর এলটা হলো উপশক্তি স্তর। n প্লাস l এর মানের ভিত্তির ওপরে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করে। ঠিক আছে, যেমন 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে কিভাবে n এর মানটা n প্লাস l এর মান আমরা বের করব? 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কিভাবে হবে? 3d এর ক্ষেত্রে বলো, 3d এর ক্ষেত্রে n এর মান কত, l এর মান কত? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। 3 l এর 2, 3 2 n এর মান হলো 3। 4s এর ক্ষেত্রে n এর মান 4, l এর মান 0, s এর মান 0। এখানে l বা s এর মানটা হবে কত? 0। অর্থাৎ ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন দুইটি। আমরা জেনেছি যে লাস্টে 4s2 ক্যালসিয়ামের সর্বশেষ কয়টি ইলেকট্রন ছিল? দুইটি ইলেকট্রন। সেটা তৃতীয় শক্তি স্তরে না গিয়ে কি জন্য 4s এ গিয়েছে? অর্থাৎ এটা শক্তি অনুযায়ী আমরা n প্লাস l এর মানের উপর দেখতে পাচ্ছি যে 3d অরবিটালের শক্তি কি 4s অরবিটালের চেয়ে বেশি। ঠিক আছে, বেশি বিধায় সেখানে 3d তে প্রবেশ না করে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? কম শক্তি বিশিষ্ট অরবিটালে অর্থাৎ 4s অরবিটালে প্রবেশ করেছে। এই কারণে ক্যালসিয়াম মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেটা 2n² কে সমর্থন করে না। এবং এটার যে ব্যাখ্যা, এটা কেন 3d তে 3d সম্পূর্ণ করে 4s এ কেন প্রবেশ করলো, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তোমাদের কাছে কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? এ মৌলের ইলেকট্রন বিন্যাস কেন 2n² সূত্র অনুসরণ করে না? yes ma'am, clear হইছে। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন আমরা আবারও বলছি একটু, যেমন a ও b দুটো মৌলেরই প্রোটন সংখ্যা হলো 20 আর 9। এখন a ও b দ্বারা গঠিত যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত অবস্থায় করে কেন? তারা কিন্তু কঠিন অবস্থায় কোনো তড়িৎ পরিবহন করবে না, কিন্তু গলিত কারণ অবস্থায়। ফার্স্টে এ আর বি, এ মৌলটা ছিল ক্যালসিয়াম আর বি মৌলটা 9। কোনটা সেটা? আমরা 9 প্রোটন সংখ্যা বিশিষ্ট কোন মৌলটাকে পাই? ক্লোরিন। ফ্লোরিন। তাহলে ক্যালসিয়াম আর ফ্লোরিন এর মানে কঠিন অবস্থায় কোনো তড়িৎ পরিবহন করবে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, এর কারণটা হলো কি, ক্যালসিয়াম ফ্লোরাইড, যখন ক্যালসিয়াম আর ফ্লোরিন একসাথে যুক্ত হবে তারা একটা যৌগ গঠন করবে, আয়নিক যৌগ, সেটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগ হওয়ায় এরা কঠিন অবস্থায় কি হিসেবে থাকবে? ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটা ক্যালাসের নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। এরা কিন্তু বিদ্যুৎ অপরিবাহী হয়, মানে এর মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। যখন ক্যালসিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় থাকে তাদের ধনাত্মক ও ঋণাত্মক ক্যালাস বিশিষ্ট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, যার কারণে তাদের মধ্যে কোনো বিদ্যুৎ পরিবাহিত হবে না। কিন্তু গলিত অবস্থায়, যখন তাদের কি হবে? গলিত অবস্থায় থাকবে, এদের আয়ন সমূহ ক্যালাস থেকে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে এরা ইতস্তত ভ্রমণ করে, অর্থাৎ এরা ইচ্ছা মতো ভ্রমণ করে। যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড যখন আয়নিত অবস্থায় থাকবে, ঠিক আছে, গলিত অবস্থায় তারা কি হিসেবে থাকবে? ক্যালসিয়াম আয়ন ও ফ্লোরাইড আয়ন। কি বললাম? ক্যালসিয়াম ফ্লোরাইড যখন গলিত অবস্থায় থাকবে, অ্যাকুয়াস অবস্থায় থাকবে, তারা কি আয়ন হিসেবে থাকবে? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? yes ma'am, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হিসেবে থাকবে? ক্যালসিয়াম আয়ন
Ca2+ এবং ফ্লোরাইড আয়ন F-, এভাবে তারা কি থাকবে ক্যালাসের মধ্যে ঘুরতে থাকবে, পরিভ্রমণ করতে থাকবে। যখন ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রবণে দুইটা ইলেকট্রন প্রবেশ করানো হবে তখন ঋণাত্মক চার্জযুক্ত ফ্লোরাইড, আমরা জানি ফ্লোরাইড আয়নের চার্জটা হলো কি মাইনাস, এটা কি করবে অ্যানোডের দিকে যাবে। যে ফ্লোরাইড আয়নটা রয়েছে সেটা যাবে কিসের দিকে, অ্যানোডের দিকে। আর ধনাত্মক চার্জ যুক্ত যে ক্যালসিয়াম আয়নটা রয়েছে সেটা যাবে ক্যাথোডের দিকে। ঠিক আছে, আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড জানি কঠিন অবস্থায় কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু গলিত অবস্থায় তারা আয়ন হিসেবে বিরাজ করবে। যখন গলিত অবস্থায় থাকবে তারা আয়ন হিসেবে বিরাজ করবে। সেই আয়নগুলো কি কি, একটা হলো ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম Ca2+, আর একটা হলো ফ্লোরাইড আয়ন F-। এর মাধ্যমে তাহলে যখন এর মধ্যে কি করা হবে ইলেকট্রন প্রবেশ করানো হবে, যখন একটা তড়িৎ বিশ্লেষণ করা হবে, তড়িৎ পরিবহনের ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে দুটো ইলেকট্রন যখন প্রবেশ করানো হবে ঋণাত্মক চার্জযুক্ত যে ফ্লোরাইড আয়নটা সেটা যাবে কিসের দিকে জানো তোমরা, ধনাত্মক চার্জ বিশিষ্ট যে আয়ন তারা কোন দিকে যায়, ক্যাথোডে নাকি অ্যানোডে? শুনতে পাচ্ছ আমাকে? তোমাদের কথাগুলো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে বলো। যখন গলিত অবস্থায় থাকবে তারা ক্যালসিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন হিসেবে থাকবে। ঠিক আছে, তারা ফ্লোরাইড আয়ন হিসেবে থাকবে। এরপরে ক্যালসিয়াম আয়নটা যাবে ক্যাথোডের দিকে এবং ফ্লোরাইড আয়নটা যাবে অ্যানোডের দিকে যখন তড়িৎ বিশ্লেষণের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে ক্যালসিয়াম 2+ ক্যাথোডে পৌঁছার পর তা থেকে ইলেকট্রন গ্রহণ করবে। এর কাজ হবে যখনই এখানে ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে এই তড়িৎ কোষের মধ্যে, তখন কি হবে ক্যালসিয়াম আয়ন ক্যাথোডে পৌঁছার পরপরই সেটা ইলেকট্রন গ্রহণ করে চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম 2+ থেকে শুধুমাত্র ক্যালসিয়াম এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম অর্থাৎ একটা নিরপেক্ষ ধাতুতে পরিণত হবে। তোমরা কি আমাকে শুনতেছো? Yes, ma'am. হ্যাঁ, এরপরে আরেকটা কি রয়েছে যে আয়নটা আছে সেটা হলো ফ্লোরাইড আয়ন। আরেকটা কি কোন আয়নের কথা বলেছিলাম আমরা, ক্যালসিয়াম একটা তাহলে সেটা হলো যে ক্যাথোডে পৌঁছানোর পর সেই ইলেকট্রন গ্রহণ করে চার্জ নিরপেক্ষ হবে, ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। অপরদিকে যে ফ্লোরাইড আয়নটা রয়েছে সেটা অ্যানোডে যাবে, তার কাজ হলো অ্যানোডের দিকে যাওয়া। সে কি করবে ওই ইলেকট্রন দান করে, ও গ্রহণ করেছে ক্যালসিয়াম গ্রহণ করেছে, আর ফ্লোরাইড আয়ন কি করবে তার ইলেকট্রনটা দিয়ে দিবে, দেওয়ার পর সে ফ্লোরাইড পরমাণুতে পরিণত হবে। ঠিক আছে, যখন দুইটা এরপর ফ্লোরিন পরমাণুতে পরিণত হবে, দুইটা ফ্লোরিন পরমাণু যখন কি হবে যুক্ত হবে তখন সেটা কি হবে F2 গ্যাসে পরিণত হবে, ফ্লোরিন গ্যাসে পরিণত হবে। ফ্লোরাইড আয়নটা কিসে পরিণত হবে, ফার্স্টে ফ্লোরিন পরমাণুতে, আবার দুইটা ফ্লোরিন পরমাণু যুক্ত হয়ে ফ্লোরিন গ্যাসে পরিণত হবে। তোমাদের কাছে রিঅ্যাকশনগুলো কি ক্লিয়ার হয়েছে? কোনো রেসপন্স নাই কেন? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? এখানে ক্যালসিয়াম আর ফ্লোরাইড আয়ন দুই এক অবস্থায় করেছে ইলেকট্রন